আতিক মেজবা লগ্ন, চলে যাব তাদের কাছে। যুথিকা, চারিদিকে ভোরের আজান শোনা যাচ্ছে, আকাশে অর্ধচন্দ্র এখনো উদয়মান। আর এই ঘন কালো অন্ধকারে রায়ের বাজার বধ্যভূমিতে দাঁড়িয়ে ঠিক এখনো পর্যন্ত আসলে 1971 সালের আজকের এই দিনে, অর্থাৎ 54 বছর আজকের এই দিনের লোমহর্ষক যেই সময়গুলো রয়েছে, যেই স্মৃতিগুলো রয়েছে, সেই স্মৃতিগুলো বারবার নাড়া দিয়েছে। হয়তো আমরা নিজ চাক্ষুষভাবে সেই সময়গুলো দেখিনি, কিন্তু বইয়ের পাতায়, ইতিহাসের পাতা উল্টিয়ে যে নির্মম হত্যাকাণ্ডের কথা আমরা শুনেছি, বাংলাদেশ নামের একটি দেশ যেন মানচিত্রে জায়গা না পায়, তার জন্য সর্বশেষ যে চেষ্টাটুকু, সেই চেষ্টাটুকু কিন্তু করেছিল পাক বাহিনী এবং তাদের দোসররা। আমার সঙ্গে সহকর্মী লগ্ন রয়েছে। লগ্ন, আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে এই যে বলছিলাম 54 বছরের এই বাংলাদেশ আর দুদিন পরেই 55 বছরে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক এত বছরেও কিন্তু আমাদের ইতিহাসের জায়গা থেকে আমরা সেই সকল শহীদদেরকে এতটুকু পর্যন্ত ভুলিনি, যাদের কে নির্মমভাবে, যারা এই বাংলাদেশে বা যেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ গঠন করার জন্য, এই মুক্তিযুদ্ধে বুদ্ধিবৃত্তিকভাবে যারা আসলে বিভিন্নভাবে অবদান রেখেছিল, সকল পেশাজীবী, চিকিৎসক ছিল, তার মধ্যে প্রকৌশলী ছিল, আইনজীবী ছিল, সাংবাদিক ছিল, সংস্কৃতি কর্মী ছিল, এই ধরনের পেশায় যারা বুদ্ধিবৃত্তিকভাবে সহযোগিতা করছিল মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র যেন গঠন করা যায়, সেই জন্য যেভাবে আর কি সহযোগিতা করছিল, তাদেরকে শেষ চেষ্টাটুকু, যে বাংলাদেশ তো স্বাধীন হয়ে যাবে এটি তারা বুঝতে পেরেছিলই, কিন্তু শেষ মুহূর্তে যদি একটুভাবে ছোবল মারা যায়, যদি স্বাধীন হওয়ার পরও তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সঙ্গে সঙ্গে, সেই জন্য শেষ চেষ্টাটুকু তারা কিন্তু করেছিল। কি নির্মমভাবে আমরা ইতিহাসের পাতা থেকে শুনেছি, আমরা দেখেছি, আমরা পরবর্তীতে স্বাধীন হওয়ার পর দেশ 1972 সালে আন্তর্জাতিকভাবে পরিসংখ্যানে দেখেছি 1000-এরও অধিক বুদ্ধিজীবীদেরকে এই রায়ের বাজার এবং মিরপুরের যেই বধ্যভূমি রয়েছে সেখানে এনে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং সেই হত্যার আগে কিন্তু তাদের উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। আপনারও নিশ্চয়ই আজকের এই দিনে আমার পাশে দাঁড়িয়ে, এই বধ্যভূমিতে দাঁড়িয়ে ঠিক একই রকম অনুভূতি হচ্ছে। একদমই নির্মমতার যে কথাগুলো আপনি বলছিলেন দীর্ঘ সময় ধরে, অর্থাৎ দেখুন এখন কিন্তু একটা আমরা ভোরের মধ্যে রয়েছি এবং আলো ফুটছে, ঠিক সেই সময়টাতে 71 সালের ইতিহাস আপনি দেখেন, ওই সময়টা তো আপনি স্পষ্টভাবে দেখতে পেরেছেন যে বিশেষ একটা সময়, যে সময়টাতে আসলে আমরা কেবলমাত্র একটা প্রত্যুষের অপেক্ষা করছি, কেবল সোনালী ভোর হবে। এই সময়টাতে যারা জাতির খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল, কেউ শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, যারা আসলে দারুণভাবে নতুন একটা দেশের জন্য, নতুন একটা ভোরের জন্য যারা আপ্রাণভাবে চেষ্টা করছিল, তাদেরকে যখন কুণ্ঠিত করবার জন্য, কণ্ঠস্বর চেপে রাখার জন্য, অগ্রযাত্রা বা নতুন শুরুর বাধা হয়ে দাঁড়ানোর জন্য যে প্রয়াস বা যে একটা অপচেষ্টা চলেছিল, সে বিষয়টা নিঃসন্দেহে শুধু জাতির জন্য না, পুরো বিশ্বের ইতিহাসে যেসব হত্যাকাণ্ড হয়েছে, যেসব হত্যাকাণ্ড মানুষকে ভুগিয়েছে, একটা জাতিকে তার পেছনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক নেতিবাচক প্রভাব ফেলেছে, আমার কাছে মনে হয় আমরা নিঃসন্দেহে। কিন্তু দেখেছি একটি দেশে বিভিন্ন সময়, আসলে আমাদের দেশের কথাও যদি বলি, বিভিন্ন প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে, বিভিন্ন সংকটাপন্ন অবস্থা দেশে তৈরি হয়েছে, যেটি একটি দেশের জন্য খুবই স্বাভাবিক, কারণ সেখানে রাজনৈতিক প্রেক্ষাপট বদল হয়েছে, সেখানে কেউ সুযোগ নেয়ার জন্য দাঁড়িয়েছে, সেখানে বাংলার মানুষ তাদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছে প্রতিনিয়ত। সেই জায়গা থেকে এই যে সমাজের এই শ্রেণী যারা বুদ্ধি দিয়ে, তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা দেশের মানুষের পাশে থাকতে চায়, তাদের জন্য হলেও এই মানুষ বা এই শ্রেণীর মানুষদের কতটা প্রয়োজন। এই যে বলছিলাম সংবাদকর্মী, বলছিলাম চিকিৎসকদের কথা, প্রকৌশলীদের কথা, একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অবদান কিন্তু কোনো অংশে কম না। আমরা সেই 1971 সালের কথা বলছিলাম, তাদের কথা, তাদের অবদানের কথা আমরা ইতিহাসের পাতায় পাতায় দেখছি, এবং আমরা বলছিলাম যে কি পাশবিকভাবে নির্যাতন করা হয়েছিল, কেন আসলে পাক বাহিনী তাদেরকে টার্গেট করেছিল মূলত। কারণ একটি স্বাধীন দেশ যখন স্বাধীন হয়ে যাচ্ছে, এটি পরাজয় তো তাদের নিশ্চিত হয়ে গিয়েছে, বাংলাদেশ নামে একটি দেশ রাষ্ট্র গঠন হতে যাচ্ছে, মুক্তিযুদ্ধে তারা জয়ী হতে যাচ্ছে, তখন যদি শেষভাবে তাদেরকে আক্রমণ করা যায়, তখন কিন্তু এটি নিশ্চিত হয় যে স্বাধীন হয়ে গেলেও কিংবা বিজয় নিশ্চিত হলেও সেই দেশটির মাথা উঁচু করে দাঁড়াতে অনেকটা সময় লাগবে। আসলে কিন্তু লেগেছে, লড়াইটা কিন্তু এত সহজ ছিল না। বিজয় আসার পরেও সেই লড়াইটা বাঙালি জাতিকে চালিয়ে যেতে হয়েছে, এবং সেই
লড়াই কিন্তু 55 বছর পরও চলছে। যারা আমাদেরকে চলে গিয়েছিল ছেড়ে, বা যাদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, পাক বাহিনী যারা নিয়েছিলেন আমাদের থেকে কেড়ে, তাদের অবদান বা তারা যদি বেঁচে থাকতো, এই দেশ কিন্তু আরও গতিশীলভাবে এগিয়ে যেত বলে অবশ্যই আমি মনে করি, এবং আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমতই হবেন। দেখুন, আবহকাল থেকে বাঙালিরা তাদের এই সংগ্রামের যে ঐতিহ্য রয়েছে সেটাকে কিন্তু ধরে রেখেছে। আমরা বিদেশি বিভাষী শাসিত যারা রয়েছেন, যারা বিভিন্ন সময় আসলে এই দেশটাতে একটা উপনিবেশ তৈরির চেষ্টা করেছে, শাসনের নামে শোষণ করেছে, সেই শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু 1947 সালে দেশভাগ পরবর্তী সময় থেকেই কিন্তু এদেশে একটা বুদ্ধিবৃত্তিক চর্চা শুরু হয়, এবং যে ঐক্যতান, সেই ঐক্যতানে কিন্তু শিক্ষার মাধ্যমে, প্রগতিশীলতার মাধ্যমে, মুক্তির বার্তার মাধ্যমে সবাই কিন্তু এগিয়ে এসেছে। কিন্তু দীর্ঘ একটা বিরতি হয়েছে, বিভিন্ন সময় চেষ্টা করা হয়েছে যারা আসলে সেই হালটা ধরে রেখেছে তাদেরকে কিভাবে চেপে রাখা যায়, কিভাবে অবরুদ্ধ রাখা যায়, কিভাবে কুণ্ঠিত রাখা যায়, কিভাবে আকুঞ্চিত রাখা যায়, যেন কোনোভাবেই প্রসারিত করা না যায় এই চিন্তাগুলোকে। এই জন্যই কিন্তু প্রথম আঘাতটাই কিন্তু এসেছে এই বুদ্ধিজীবীদের উপর। এখন বুদ্ধিজীবী বলতে যে শুধুমাত্র যারা বুদ্ধিবৃত্তিক চর্চা করে এমনটা না, যারা আসলে দারুণভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছিল, এবং বলা হয় যে অঙ্কুরেই বিনষ্ট হওয়া। যখন আমরা সুন্দর একটা ভোরের অপেক্ষা করছি, কারণ আপনি বলছিলেন যে 10 থেকে 14 তারিখ পর্যন্ত এখানে পুরো বিষয়টা শুরু হচ্ছিল, আমাদের দেশের কিন্তু বিভিন্ন পর্যায় থেকে স্বাধীনতা বা বিজয়ের যে সুখবর সেটা কিন্তু আরো আগে থেকে আসা শুরু হয়েছে, এবং এই সময়টাতে তারা মনে করেছে যে শেষ সময়ের ঘা বলে যা বলা হয়, শেষ সময়ের ঘাটা কিন্তু লেগে গেছে। শুধু আমরা না, পুরো দেশব্যাপী যারা বাঙালিরা রয়েছেন, দেশের বাইরেও যারা অবস্থান করছেন, তারা কিন্তু আজকের এই দিনে এই বুদ্ধিজীবীদের যারা শহীদ হয়েছেন এই 14ই ডিসেম্বর, 10 থেকে 14ই ডিসেম্বরের মধ্যে, যারা আসলে বাংলাদেশের বিভিন্ন খাতে অবদান রাখছিলেন, পাক বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের যারা শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করব। এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠানেও কিন্তু তাদেরকে দিনভর বিভিন্ন আয়োজনের মধ্যে স্মরণ করা হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, এবং শোক হিসেবে কালো পতাকা উত্তোলন করা হবে। আমরা আসলে সেই শহীদ বুদ্ধিজীবীদের নানা অবদানের কথা সারা দিন ভর এখন টেলিভিশনের পর্দায় কিন্তু যারা দর্শক রয়েছেন তাদেরকে জানাবো। তবে এই ছিল এখন পর্যন্ত যুথিকা আমাদের কাছে এই রায়ের বাজার ভূমি থেকে সর্বশেষ, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ফুলেল শ্রদ্ধা জানাতে এই বুদ্ধিজীবী কবরস্থানের বুদ্ধিজীবী বধ্যভূমিতে আসবেন, বুদ্ধিজীবীদেরকে স্মরণ করার জন্য, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। যদিকা এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত সর্বশেষ। রায়ের বাজার বধ্যভূমি থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।